দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু বলতে চাই যে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডাকসু নির্বাচনের দাবি নিয়ে নতুন করে সরব বিভিন্ন পক্ষ। এরই মধ্যে নির্বাচনের পথ নকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পথ নকশা অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে তফসিল কবে ঘোষণা করা হবে আর কবে নির্বাচন হবে তার উল্লেখ নেই পথ নকশায়। আলোচনা শুরুর আগে একটা তথ্য জানিয়ে রাখছি আপনাদের জন্য, সেটি হচ্ছে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 37 বার, এর মধ্যে 29 বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের 50 বছরে। স্বাধীন দেশে 54 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সবশেষ নির্বাচন হয়েছিল 2019 সালে, আর এখন আবার সেই নির্বাচন হওয়ার খবর আমরা পাচ্ছে। আজকে মূলত আমাদের যে বিষয় আলোচনা সেটি হচ্ছে ডাকসু। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আলোচনা শুরু করার আগে একটু পরিচয় জানতে চাই আমরা। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন মেঘমল্লার বসু, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন মোহাম্মদ আবিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী, মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, মানে কেন্দ্রীয় কমিটির আপনি মুখ্য সংগঠক। রয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। চারজনকেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আজকে এসেছেন। আমি শুরুতে একটু যেতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আবিদুল ইসলাম একটু বলবেন যে নির্বাচনের যে পথনকশা আপনারা পেয়েছেন, পথনকশার কথা বলা হচ্ছে মে মাসের দিকে। আমি শুরুতে বললাম যে একটা নির্বাচন কমিশন গঠন করবে, এরপরে অনেক কাজ বাকি থেকে যায়, কিন্তু নির্বাচন কবে হবে, তফসিল কবে দেবে, এসব বিষয় আমাদের জানানো হয় না, বা আপনারাও জানেন কিনা আমি জানি না। প্রশ্ন হচ্ছে যে একটা ডাকসু নির্বাচন হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনারা যারা ছাত্র সংগঠন রয়েছেন তাদের তো একটা সহাবস্থান নিশ্চিত করা দরকার। যদি সহাবস্থান নিশ্চিত করা না যায় তাহলে এই নির্বাচনে তো একটা প্রভাব পড়বে। সেই সহাবস্থান কি আছে এখন? শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা অতিথি আছেন সকলের প্রতি শুভেচ্ছা, এবং এখন টিভির যারা দর্শক আছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি যে সহাবস্থানের কথা বলেছেন পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে, দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দীর্ঘ দুঃশাসনে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে একমাত্র রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের সকল অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠ জারি রেখেছে। তো এখন আপনি জেনে জানবেন না হয়তো, আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে আমি 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সদস্য প্রার্থী ছিলাম। সেই নির্বাচন আমি করেছি। তো রাষ্ট্রের ভোটাধিকার থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ভোটাধিকার, যে কোনো ভোটাধিকারকে একটা প্রহসনের রূপ দেওয়া হয়েছিল ফেসিবাদের আমলে। তো আমি ডাকসুর ক্যান্ডিডেট থেকেও আমি আমার নিজেকে পর্যন্ত ভোট দিতে পারিনি। আমার হল ছিল আমার বুথ জসিমউদ্দিন হল। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে অধিকতর গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আমরাও চাই সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দীর্ঘ দখলদারিত্বের পর যেন আবারও ছাত্র সংসদগুলো চালু হয়। কিন্তু বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, আপনি পরবর্তীতে আমি সংস্কারের বিষয়ে আসব, কিন্তু যেহেতু সহাবস্থানের কথা বলছেন সেই বিষয়টা যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখেছেন, আপনি জেনে থাকবেন যে গত 2 সপ্তাহ আগেও বিজয় 71 হলে এবং জিয়া হলে জয় বাংলা স্লোগান লেখা হয়েছে ওয়াশরুমগুলোতে। তারপর গত 2 দিন আগে চারুকলা থেকে ফেসিবাদের মুখাকৃতিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা প্রশাসনকে বারবার সতর্ক করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে যে কেউ এসে প্রোগ্রাম করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাড়া রাজু ভাস্কর্যে এবং নিষিদ্ধ সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট পর্যন্ত ফিলিস্তিনের যেদিন প্রোগ্রাম ছিল সেদিন নিষিদ্ধ সংগঠন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের উপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা তার নিতে পারেনি। তারপর হচ্ছে বিভিন্ন হলগুলোর যে পরিস্থিতি, সেটা যদি আপনাকে আমি বলি যে বিভিন্ন হলগুলোতে ধরেন হচ্ছে যে কয়েকদিন আগে এফ রহমান হলে আপনার হচ্ছে যে ঘোষণা দেওয়া হয়েছে যে ওই রুম থেকে, যতটুকু মনে পড়ে 422 নাম্বার রুম, ওই রুম থেকে বই গিফট করতেছে বড় ভাইরা। তো জুনিয়ররা গিয়ে একটা বই নিয়ে আসছে। বইয়ের নামটা কি? বইয়ের নামটা হচ্ছে যে আমাদের জাতিসত্তার বিকাশ ও ধারা, এবং এখানে হচ্ছে যে আপনার সিগনেচার ছিল BICS, মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো আপনি হচ্ছে যে একদিকে নিজেদের এবং যারা এটা প্রচার করছে তাদেরকে যখন আবার আপনার বলতেছে তোমরা তো শিবির, তখন আবার বলতেছে আমাদেরকে শিবির বলবেন কেন? মানে এরাই
নিজেদেরকে প্রচার করতেছে, বই প্রচার করতেছে, শিবিরের যে গ্রন্থ এগুলো প্রচার করতেছে, আবার তাদেরকে শিবির বলা যাবে না। তো একদিকে তারা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে, এবং আপনার হচ্ছে যে হলগুলোতে, আমি জাস্ট একটু শেষ করতে দেবেন, বিভিন্ন হলগুলোতে হচ্ছে যে আপনার যে ছাত্রদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তাদের সাধারণ শিক্ষার্থী পরিচয়, সেগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পার্সোনাল নাম্বার নিয়ে ছেলেদেরকে 1-to-1 আপনার হচ্ছে যে কাউন্সিলিং করা হচ্ছে। তো এই যে একদিকে একটা সংগঠন বিভিন্ন হলগুলোতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে যাচ্ছে, অন্য সংগঠনকে সাধারণ বেশিং করা হচ্ছে, এবং কি এমনও জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট এখনো ফেসিবাদের আমলের সিন্ডিকেট এখন বিশ্ববিদ্যালয়ে বিরাজমান আছে। বিভিন্ন হলগুলোতে এখন আশ্রয় প্রশ্রয় আছে, আমি বলছি বিভিন্ন হলগুলোতে এখনো প্রভোস্ট আছে যারা 5 আগস্টের পূর্বে প্রভোস্ট। সেখানে গুপ্ত সুপ্ত সংগঠন সহ আমরা যাদেরকে জেনে, যারা নিজের রাষ্ট্রীয় পরিচয় দিতে এখনো পর্যন্ত নিজেদের আত্মপরিচয়টা দিতে সংকোচ ফিল করে, তারা আশ্রয়ে প্রশ্রয়ে ওইসব ব্যক্তিরা এখনো পর্যন্ত তাদের বহাল তবিয়তে আছে। তো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যে এরকম হয়, শুধু তাই নয়, আজকে যে নতুন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছে, যেদিন আত্মপ্রকাশ করেছে সেদিনই দেখেছি জওহর ছাত্রলীগের উপবৃত্তি বিষয়ক সম্পাদক তাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছে। এবং হচ্ছে যে আপনার এখানে যারা অতিথি আছেন তার সাথেও আমি এমন কাউকে দেখেছি যে সরকারি বিজ্ঞান কলেজ ছাত্রলীগের সভাপতি ছিল, 7 জানুয়ারির যে প্রহসনী নির্বাচনের সেই নির্বাচনে চাঁদপুরে এসে ছাত্রলীগের সমন্বয়কারী ছিল, এবং এই আন্দোলনে এই লাস্ট ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনে সে অগ্রভাগে ছিল। এই যদি হয় অবস্থা, একদিকে ছাত্রলীগের পুনর্বাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এইরকম, তো এভাবে নির্বাচন পরিবেশ তো হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জিরো টলারেন্স অবলম্বন করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করতে ব্যর্থ। আলোচনা আরো রয়েছে, যথেষ্ট আপনি বলে ফেলেছেন। আমি একটু এই আপনার কিছু প্রশ্ন নিয়ে যাচ্ছি। সাজ্জাদ হোসেন, আপনি একটু বলবেন যে ওই যে যেটা তিনি বললেন যে ছাত্র শিবিরের পরিচয় দিয়ে বিআইসিএস এর যে প্রকাশনা, তাদের বই দেয়া হচ্ছে, আবার তারা ছাত্র শিবির হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে না, মানে এবং আরো বেশ কিছু কথা আসছে আশ্রয় প্রশ্রয়, সেসব বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত ফেসিবাদী আমলে, আওয়ামী লীগের আমলে যাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, ক্যাম্পাসগুলোতে যাদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হয়নি, তাদেরকে মানুষ বানিয়ে ফেলা হয়েছে, তাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার যে গণতান্ত্রিক আন্দোলন এবং সেই আন্দোলন আওয়ামী ফেসিবাদের আমলে দীর্ঘ 16 বছর সেই আন্দোলন চালিয়ে গেছে। এবং এখনও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করে যাতে ডাকসু ইলেকশন হয়, সেটা আমরা চাই। আপনাদের বিরুদ্ধে কি কোনো সংগঠনের নেতাদের কি বা কর্মীদের কি আশ্রয় প্রশ্রয়ের কোনো অভিযোগ আছে কিনা? না, আমার মনে হয় না। তিনি কাকে ইঙ্গিত করে কথা বলেছেন সেটা আমি জানি না। আচ্ছা, ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তিনি আমাকে দেখেছেন বলে যদি কোনো ইঙ্গিত করে থাকেন, আমার মনে হয় তার প্রমাণ উপস্থাপন করা উচিত। আচ্ছা, ঠিক আছে, আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই মেঘমালার বসু আপনার কাছে। সেটা হচ্ছে যে যেমনটি বলছিলেন আবিদুল ইসলাম এবং সাজ্জাদ, দুজনের অবস্থান তারা পরিষ্কার করেছেন, ছাত্রদল বা ছাত্র শিবির। এই সহাবস্থানের ক্ষেত্রে ছাত্র ইউনিয়নের কি আপনারা কি দেখছেন? আসলে কি সহাবস্থান আছে, নাকি এই যে যারা ফ্যাসিস্ট সরকারের যাদের ছাত্র সংগঠন যাদের কথা আমরা বলছি, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বা তাদের এখনো জয় বাংলা স্লোগান, নানা রকম ব্যাপার স্যাপার হচ্ছে, এগুলো কাদের আশ্রয় প্রশ্রয় হচ্ছে? মানে সহাবস্থানের জায়গাটা, বিষয়টা হচ্ছে যে আমি শুধুমাত্র এটাকে সাংগঠনিক ডাইনামিকের জায়গা থেকে দেখতে চাই না। আমার কাছে মনে হয় যে যেই কথাগুলো ইতিমধ্যে এসেছে, দু একটা ফ্যাক্টর একটু স্পষ্ট করে বলার দরকার আছে। সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন সলিডারিটির নামে নাৎসি পতাকা উঠতে দেখেছি, এবং এটা কোনো সংগঠনের বিষয় না। মানে সংগঠনের বিষয় না কেন বলছি? কারণ বলছি যে আপনি হয়তো একটু পরে এখানে যিনি বাকছাসের সংগঠক আছেন তাকে জিজ্ঞেস করবেন যে ক্যাম্পাসের পরিস্থিতি কিরকম, তিনি বলবেন স্বভাবতই বলবেন ভালো, কারণ আমরা টক শোতে সবাই একটা রোল প্লে করতে আসি। কিন্তু কথা হচ্ছে যে এটা তো সত্য যে ওই দিন যেই যারা হচ্ছে আল কায়দা আইসিসের পতাকা উড়ানো নিয়ে সংকট সৃষ্টি করেছেন, যে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে যে আল কায়দা আইসিসের পতাকা উড়ানো যাবে না, তাদেরকে ইসলাম বিদ্বেষী বলে, ইসরায়েলি বলে মারা হয়েছে, সেই লোকগুলো তো বাকছাসের সাথে সম্পৃক্ত, যারা ভিকটিম সেই কেসে। তার মানে হচ্ছে যে এতদিন পর্যন্ত জিনিসটা যখন শুরু হয়েছে, যখন প্রথম রাজু ভাস্কর্যের সামনে প্রথম পতাকাগুলো উড়েছে, তখন আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি নাই, কারণ তখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যেন বা আইসিসের পতাকার বিরোধিতা করাও কোনোভাবে ফ্যাসিবাদের দোষর হওয়ার সমতুল্য। তো সেই পরিস্থিতি হইতে 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 তো আজকে এখানে আসছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাৎসি ফ্ল্যাগ উঠতেছে। এখন এইটা আমি বলতেছি না বাকছাসের দোষ, আমি এটা বলতেছি না ছাত্র শিবিরের দোষ, এটা বলতেছি না কাকে দোষটা দিবেন, দায়টা কার, কে নিবে দায়টা? এই প্রশাসন এই জিনিসটা একটা নাৎসি পতাকা ওড়ানো বন্ধ করতে পারে না, সেই প্রশাসনের উপর আমি এত বিশ্বাস কিভাবে আনি
যে হইতেছে যে কালকে একটা মানে ডাকসু নির্বাচন হলে সে বিভিন্ন ক্ষেত্রে বোল্ড অবস্থান নিতে পারবে। আমি যদি এটার সাথে একটু যুক্ত করি, এখানে পরিবেশ নিয়ে অনেক আলোচনা হবে, পরিবেশ নিয়ে কাউন্টার আলোচনাও হইতে পারে যে হচ্ছে যে ডাকসু দিলে পরিবেশ ভালো হয়ে যাবে, এটাও নিশ্চয়ই বলতে পারেন মানুষ। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গা, আমার প্রশ্ন হচ্ছে যে ডাকসুর যে গঠনতন্ত্র, এই ডাকসুর গঠনতন্ত্র নিয়ে এইবার ম্যাসিভ রকম ইনপুট ছাত্র সংগঠনগুলি তাদের তরফ থেকে দিয়েছে। প্রায় প্রতিটা ছাত্র সংগঠন ডিটেইলড তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের প্রস্তাব হচ্ছে, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেয়েছিল, তার বিধায় আপনারা দিয়েছেন, আসবে আলোচনা। জি না মানে কিন্তু যখন এই গোটা রোড ম্যাপের আলোচনা হচ্ছে, পুরো আলোচনাটা হচ্ছে, সেখানে সামহাও গঠনতন্ত্রের আলাপ মিসিং। সেখানে প্রশাসনও ক্লিয়ারলি বলছেন না গঠনতন্ত্র নিয়ে তাদের অবস্থান কি, ছাত্র সংগঠনগুলি অনেক যারা দ্রুত ডাকসু চাচ্ছেন তারাও গঠনতন্ত্রের বিষয়ে তাদের অবস্থান কি, কতটুকু গঠনতন্ত্র মানে গঠনতন্ত্রে কতটুকু পরিবর্তন হলে তারা নির্বাচন করবেন এবং নির্বাচনটাকে তারা মানে উপযুক্ত মনে করবেন, তার কোনো আলোচনা আসছে না। আমার কাছে মনে হয় যে আলোচনাটাকে এই গঠনতন্ত্রে নিয়ে যাওয়া খুব, যদি আমরা না নিই তাহলে আমরা হিপোক্রিট। কারণ আমরা রাষ্ট্রের প্রশ্নে বলছি যে এই রাষ্ট্রের এই গঠনতান্ত্রিক পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না, এবং সেই প্রশ্নে কিন্তু আসলে মানে অধিকাংশ রাজনৈতিক দলই এক জায়গায় আছেন যে হইতেছে যে কিছু সার্টেন সংস্কার লাগবে। তো তাহলে সেইটা আমরা ডাকসুর কোয়েশ্চেনে যদি এটা একটা কনসেনসাস তৈরি করতে না পারি, সময় দরকার, সময় লাগবে। আপনি কি সেই সময় দিতে রাজি আছেন? সংস্কার মানেই তো সময় লাগবে। এই আলোচনা তো আমরা করতেছি গত নভেম্বর থেকে, তখন থেকে শুরু করলে ততক্ষণে সংস্কার হয়ে যাওয়ার কথা, কিন্তু সংস্কারটা নিয়ে কেন যেন কেউ হেডেকে নিতে চাইতেছেন, এটা আমার কাছে একটা শুভঙ্করের ফাঁকির মতো লাগে। আপনি যদি বলেন আমাদের তাহমিদ আল মুদাসসির চৌধুরী শুভঙ্করের ফাঁকি সংস্কার নিয়ে, সেই সঙ্গে আইসিএসের যে পতাকা, নাসির যে পতাকা, সেই এরকম যদি পরিবেশ হয় তাহলে তো ছাত্র সংগঠনের মধ্যে যে ঐক্যের কথা আমরা শুনি, যে ঐক্যের যে কলতান, সেই জায়গাটায় তো সেই বন্ধনের যে সুতাটা সেটা তো ছিঁড়ে যাচ্ছে, তাহলে সহাবস্থান হচ্ছে না। আর সহাবস্থান যদি না হয় বা মতৈক্য যদি বেশি হয় তাহলে ডাকসু নির্বাচন সেখানে তো অবশ্যই প্রভাব পড়ার কথা। এবং আচ্ছা, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি বিষয় হচ্ছে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে বারবারই যখন আসলে ডাকসুর আলোচনাগুলো চলে আসে, আমরা সবাই ডাকসু চাই, মানে আমরা ডাকসু চাই কিন্তু বলে এরপর হচ্ছে আমরা বিশাল রচনা লেখা শুরু করি, এবং প্রত্যেকটা সমস্যার সমাধান মানে এই যে আমরা যে সমস্যাগুলো দেখতেছি, এই সমস্যাগুলো টু সাম এক্সটেন্ট কিংবা হচ্ছে কমপ্লিটলি ডাকসুর পরে কেন আলোচনা করা যাবে না, বা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কেন কাজ করতে পারবো না, কেন তখন এই প্রবলেমগুলো আরও আমরা এফেক্টিভলি সলভ করতে পারবো, এই আলোচনাগুলো কিন্তু কখনোই আসে না। যদি আপনি নিউট্রাল হয়ে এই কথাগুলো বলতেন তাহলে আপনার দুইটা আলোচনায় আসা উচিত ছিল, দুইটা সাইডেরটাই হচ্ছে আলোচনাটা আসা উচিত ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আজকে যখন আমরা বলতেছি যে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি, আমি মনে করি ক্যাম্পাসের পরিস্থিতি যে কোনো সময় থেকে ভালো, এটা আমি সব সময় বলবো, কারণ যেটা আমি হচ্ছে নিজে থেকে দেখতেছি, যেটা আমি ফিল করতেছি, সেই বিষয়টা আমার স্বীকার করতে কোনো সমস্যা নাই। দ্বিতীয় যে বিষয়টা চলে আসে, বারবার যখন হচ্ছে ক্যাম্পাসের হলগুলোতে যখন আপনার ছাত্রলীগের জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে, কিংবা হচ্ছে আমার এই ধরনের আইসিসির ফ্ল্যাগের ইস্যুটা হচ্ছে আসলে ডিফারেন্ট। তো প্রথমত যখন ছাত্রলীগ লেখা হচ্ছে, জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে, এই বিষয়টা যদি আপনি একটু ভালো করে দেখেন, এটা করতে আসলে খুব বেশি আপনাকে মানে কারো সাহায্য প্রশ্রয়ের দরকার হয় না। আপনার ভেতরে কি আছে এই জিনিসটা কিন্তু কেউ জানে না। আপনি কি এখন চাচ্ছেন যে আমি ক্যাম্পাসের ভিতরে হলে হলে ডিজিএফআই দিয়ে দিব, আমি হচ্ছে এখানে আজকে আমার বিভিন্ন এজেন্টগুলোকে দিয়ে দিব, এজেন্সিগুলোকে দিয়ে দিব, আপনার স্বাধীনতা তখন কোথায় থাকবে? এই জিনিসটা আমি ফিল্টারাইজেশনটা আমি কিভাবে করব তার কোনো প্রসেস তারা হচ্ছে দেখাচ্ছে না। এই জিনিসগুলো আসলে খুবই সিলি, এবং এই জিনিসটাকে কেন্দ্র করে আপনি যখন দেখান যে আমার পরিবেশটা খুবই খারাপ, তখন আপনার যে আসল ইন্টেনশন ডাকসুটা হোক না হোক এই জায়গাতে নিয়ে যাওয়া, এটা আসলে খুবই পরিষ্কার। এরপর সবাই চাচ্ছে, আপনাদের যতগুলো ছাত্র সংগঠন আছে মানে দেখেন, সবাই কিন্তু চায়। আমি ডাকসু চাই না এটা তো আমি বলতে পারবো না, এটা তো আমি বলতে পারবো না। তখন আমি হচ্ছে দেখাই যে দেখেন আমার হলে হলে ছাত্রলীগের লেখা হচ্ছে, জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে, এই জন্য আমার আসলে ডাকসু হওয়া উচিত কিনা, এই পরিবেশটা আছে কিনা, এটা নিয়ে আমি আসলে ভীত সম্বস্ত, আমি আসলে ভয় পাচ্ছি যে এই পরিস্থিতিটা ডাকসু হওয়া উচিত কিনা। এর পরবর্তীতে দেখেন যে হচ্ছে স্লোগানের কথা বা হচ্ছে যখন মুখাবব পুরানো হলো, এই ইস্যুটাকে হচ্ছে বারবার সামনে তুলে আনা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তাকে খুব দ্রুত হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে আসলে নিরাপত্তা নাই, কখন আপনি বলতে পারতেন, যখন আপনি তার আইডেন্টিফিকেশনটাই করতে পারতেছেন না, এরকম করে চুরি করে দেয়াল টপকে যে কেউ কিন্তু আসতে পারে। এবং এইটাই ইম্পর্টেন্ট যে আপনার যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে তার আগে আপনি কি কি ব্যবস্থা নিয়ে রাখছেন। আমরা দেখতে পেয়েছি পুরো চারুকলাটা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত ছিল, এবং পরবর্তী সময় তাকে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। এর পরবর্তীতে যে আইএসিসের ফ্ল্যাগের ইস্যুটা আসতেছে, সেখানে দেখেন যেই প্যালেস্টাইনের ইস্যুটা, সেই ইস্যুটা হচ্ছে মানে একদম ম্যাস একটা ইমোশনাল ইস্যু,
যে প্রত্যেকে এটাকে আবেগের সাথে নিয়েছে। এবং এই জায়গাতে সমস্যা যেটা হয়েছে, মানুষের এই আবেগকে ব্যবহার করে কিছু লোক আইএসিস এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পতাকাগুলো নিয়ে আসছে। এবং দেখেন, আজকে যখন 5ই আগস্টের পরে প্রথম ক্যাম্পাসে এই ফ্ল্যাগগুলো হচ্ছে প্রকাশ করা হলো, সেগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের কিছু কলেজের ছেলেপেলেরা যারা ক্যাম্পাসে এসেছিল তারা সেগুলো হাতে করে নিয়ে এসেছিল। এবং তার প্রথম যারা আসলে পদক্ষেপ নিয়েছিল তারা কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। এবং আমরা নিজেরা এই কাজগুলো হচ্ছে সরাসরি করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ইনফর্ম করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেই সময়ে যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলোকে আমরা ক্যাম্পাস থেকে তাদেরকে সরানোর ব্যবস্থা করেছি। এবং এখনো আপনি যদি দেখেন যে ক্যাম্পাসে যদি কেউ এটা নিয়ে সবচাইতে বেশি সরব, সেটা আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং আমরা চাই এই ইস্যুগুলোকে কেন্দ্র করে, আপনার এরকম ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে যে আপনার যে কেউ আসলে পতাকা নিয়ে আসতে পারে, এটাকে আপনি এত বড় একটা কনসার্নিং ইস্যু হিসেবে দেখাচ্ছেন যে এটার জন্য আমার ডাকসুটাই হওয়া সম্ভব না। তো আমরা মনে করি এই ইস্যুগুলো আসলে আনা হচ্ছে এই সম্ভাবনাটাকে, যে আমার বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চাটাকে জাগানোর যে সুযোগ আমরা পেয়েছি 2019-এর ইলেকশনটা যদি আমরা বাদ দেই, ডাকসু ইলেকশন, যে সেটা হচ্ছে 92। গণতান্ত্রিক চর্চা সবাই চায়, এই গণতান্ত্রিক চর্চা বন্ধ করে কার লাভ, মানে কার লাভ? না, এখানে দেখেন, কেন এই চর্চা বন্ধ হবে? এটা আসলে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে আসলে বাংলাদেশের জন্মের পর থেকে আমরা দেখেছি যারা আসলে ক্ষমতায় আসবে বা হচ্ছে যারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হারবে, তাদের মধ্যে সবসময় এক ধরনের ভয় থাকে। আমরা চাই যদি শিক্ষার্থীরা ডিসিশন নেই এবং শিক্ষার্থীদের এই ডিসিশনের ভিত্তিতেই যে ছাত্র সংসদটা হোক। মোহাম্মদ আবদুল ইসলাম খান, আপনার কাছে সেটি হচ্ছে যে ডাকসুর গঠনতন্ত্র নিয়ে কোনো অভিযোগ আছে? কারণ গঠনতন্ত্র পরিবর্তন বা পরিবর্ধন বা সংস্কারের ব্যাপক তোড়জোড় আমরা শুনেছি, সেই জায়গাটায় আপনার সংগঠনের কোনো অভিযোগ আছে কিনা বা আপনারা? আপনি যে কোশ্চেন করেছেন সেটাতে যাওয়ার আগে কয়েক সেকেন্ড আমি আমার দুই সহযোদ্ধা এটা আমারই বলেছে, ওনাদের কোনো বক্তব্যের কোনো নির্যাতনের ব্যাপারে আমাদের শিবিরের প্রতিনিধি যিনি বলেছেন সাধারণ শিক্ষা তাদের যে নির্যাতন নিপীড়নের কথা বলেছেন, আসলে রিয়েল শিবির নির্যাতনের শিকার হয় না, নির্যাতনের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থী। আপনারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী নামে, ওই সাধারণ শিক্ষার্থীরা শিবিরের নামে ব্লেম নিয়ে নির্যাতনের শিকার হয়েছে। রিয়েল শিবির আসলে নির্যাতনের শিকার হয় না। আমার বিহাইন্ড দ্য সিনও আমাদেরও ঘটনা আছে, যে অনেক ঘটনা আছে যেগুলো সত্যিকার অর্থে দুঃখজনক। এজন্য আপনাদেরকে আহ্বান করব, প্রকাশ্য রাজনীতি চর্চা করেন। আপনারা প্রকাশ্য রাজনীতি চর্চার পেছনে ভয়ের প্রধান কারণ হচ্ছে গত 15.5 বছরের কমিটিগুলো আপনারা প্রকাশ করেন না, এজন্য যে 15.5 বছর অসংখ্য শিবিরের নেতাকর্মী ছাত্রলীগ হয়ে গেছে। যদি লিস্ট প্রকাশ পায় তাহলে ছাত্রলীগের বড় বড় ক্যাডার দেখা যাবে সাবেক শিবির নেতা হওয়ার সম্ভাবনা আছে। সেই দায়টা নেওয়া লাগবে দেখে আপনারা শিবিরের কমিটিগুলো প্রকাশ করেন না। আর এই যে প্রকাশ না করে এখনো 5 আগস্টের পরবর্তী সময়ে যে গুপ্ত অবস্থা ক্যাম্পাসগুলোতে বিরাজমান, সত্যিকার অর্থে এটা দুঃখজনক, সত্যিকার অর্থে এটা দুঃখজনক। কেন শিবিরেরটাকে একজন সাধারণ শিক্ষার্থীকে নিতে হবে? আবার আপনারা শিবিরকে শিবির বললে আপনারা বলতেছেন আপনাদেরকে ট্যাগিং করা হচ্ছে, তাহলে আপনাদেরকে কি নামে রাখবো বলেন তো? তো সুতরাং এই জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করব যে প্লিজ আপনারা আপনাদের নিজস্ব রাজনীতিতে মাথা উঁচু করে রাজনীতি করেন, এভাবে রাজনীতি হয় না। আর আরেকটা তাহমিদ আল মুদাসসির যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওই সূক্ষ্ম সিলি ম্যাটারে যে নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন তুলি। দেখেন, বিগত 15.5 বছরে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা রাজনীতিকে করে গিয়েছি। এবার যদি হাসিনা না পড়তো তাহলে ব্রাশ ফায়ার করে দিত, ফ্যামিলি লাশটা পর্যন্ত পৌঁছতে যেত না। কারণ এই আন্দোলন অনেকেই ডাকসুকে টার্গেট করে, এই কোটা আন্দোলন সফল হয়ে ডাকসু আয়োজন হবে এটা টার্গেটে অনেকে আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু আমরা যখন এখানে আন্দোলন করতে গেছি, সাংবাদিক দিয়ে আমার নেতৃত্বকে ফোন দিয়ে বলানো হয়েছে আপনারা কি আন্দোলনের সফলতা চান নাকি লিড চান? এটা ছিল সাংবাদিকতার ভাষায় থ্রেট আমাদেরকে থামানোর জন্য। 7 জুন থেকে কোটা পর্যালোচনা গ্রুপ, আলাদা গ্রুপ ক্রিয়েট করে হাসিনা পুনরুত্থানের পরিকল্পনা সেই 7 জুন থেকে করেছে। দিনকাল পত্রিকা, তারপর প্রথম আলো পত্রিকা, তারপর দেশ রূপান্তর পত্রিকায় রিপোর্টগুলো আসছে। পত্রিকার রিপোর্ট তো আর মিথ্যা না, আমার গদবাদা গল্পটা যাচাই বাছাই তারা এগুলা প্রকাশ করে দিবে না। তো সুতরাং সকলে অনেকের টার্গেট, কোটা আন্দোলনের প্রকাশ্য নেতৃত্বের টার্গেট কোটা সংস্কার হলো, আমাদের টার্গেট ছিল রাষ্ট্র সংস্কার। 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, যার মধ্য দিয়ে ওই সময়ে ও স্বৈরাচার স্লোগান তো দিয়েছে, বলেছে হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাসিনাকে মাননীয় দেশরত্ন ছাড়া, হাসিনাকে হাসিনা বলে শব্দ উচ্চারণ করা জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব ছিল না। তো সুতরাং এই আন্দোলনকে এক দফায় প্রভাবিত করতে গিয়ে বিরোধী রাজনৈতিক শক্তি যে
যে ভূমিকা নিয়েছে, এটা ওই সময়ের কোটা আন্দোলনের নেতৃত্বের এটা সম্ভব ছিল না। এক পর্যায়ে আন্দোলন এমন পর্যায়ে গেছে, এই আন্দোলনে যদি তারা না থাকে, তারা এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। সুতরাং ইতিহাস, একটা গণ অভ্যুত্থান কখনো একক নেতৃত্ব হয় না, ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়, যেখানে বিদেশি রেমিটেন্স যোদ্ধা থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, এই আন্দোলনকে পুনরুজ্জীবিত করছে সাংস্কৃতিক কর্মীরা গান গেয়ে, এই যে গান গেয়ে প্রথম মিছিল করে 24 তারিখের পরে। তো সুতরাং এই জিনিসগুলো তো অস্বীকার করা যাবে না। তো এখন আপনারা বলতেছেন সিলি ম্যাটার, আমরা বলি আরে ভাই আমাদের তো কনসার্ন রাষ্ট্র, আপনি নির্বাচন, আপনাদের দরকার একটা নির্বাচন, রাষ্ট্র জাহান্নামে যাক। কিন্তু আমরা যেহেতু রাষ্ট্র নিয়ে চিন্তা করি, আমরা অবশ্যই যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। কর্তৃপক্ষ কথা বলার পরেই শোনে না, আর কথা না বললে তো আরো শুনবে না। এখন গঠনতন্ত্রে আসি। আমাদের গঠনতন্ত্র নিয়ে আপনার কাছে পরে আসবো, আপনি যে কথা বলেছেন। আমি একটু সাজ্জাদ হোসেন আপনার কাছে যেতে চাই যে রিয়েল ছাত্র যারা শিবিরে, তারা নির্যাতনের শিকার হয়নি, অন্যরা শিকার হয়েছেন, এবং আপনাদেরকে যে আপনারা যে অন্য পরিচয় আছেন, সেই পরিচয় থেকে বেরিয়ে এসে গোপন অবস্থা থেকে প্রকাশ্যে আসার কথা আপনাদের বলেছেন। মানে এই ধরনের অভিযোগ কিন্তু আবিদুলের মুখ থেকে না, অন্য অন্য জায়গা থেকে আমরা শুনেছি যে আপনারা ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের সাথে ছিলেন, এখন আবার নিজেদেরকে প্রকাশ করছেন। মানে এই বিষয়গুলো একটু পরিষ্কার করা উচিত, আজকে একটু পরিষ্কার করবেন আপনি। এই বিষয়টি অনেকবার পরিষ্কার করা হয়েছে, কিন্তু আমরা যখন ছাত্রদলকে দেখি যে ছাত্রদলের ভাইরা ওনাদের রাজনীতি শুধুমাত্র দাঁড়িয়ে আছে যে শিবিরকে গুপ্ত এই ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে। 5ই আগস্টের পরে আমরা টিএসসিতে মিট দ্য ব্রিলিয়েন্স করেছি, সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি, শিবিরের ব্যাপারে তাদের কি জানতে চাওয়া আছে সেটা আমরা তাদের সাথে ফেস করেছি। আমরা 7 দিনব্যাপী ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পেইন করেছি। আমরা এই রমজানে শিবিরের উদ্যোগে আমরা 15 দিন ইফতার বিতরণ করেছি। আমরা শিবিরের উদ্যোগে জুলাই লিপি প্রতিযোগিতা করেছি ক্যাম্পাসে। এই ধরনের নানা ধরনের ছাত্রবান্ধব কাজগুলো নিয়ে শিবির 5ই আগস্টের পর থেকে ক্যাম্পাসে সরবে হাজির আছে। তিনি যখন বলছেন যে রিয়েল শিবির নির্যাতনের শিকার হয়নি, তাহলে আমরা বুয়েটে দেখতে পেয়েছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি যখন তার শিক্ষামূলক কার্যক্রমের জন্য ক্যাম্পাসে গিয়েছেন, তাকে নির্মমভাবে পিটানো হয়েছে। তাহলে রিয়েল শিবিরকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি রিয়েল শিবির না? যখন 63 দিনব্যাপী রিমান্ড দেওয়া হয় কেন্দ্রীয় সভাপতিকে, তিনি রিয়েল শিবির না? এবার আমি গঠনতন্ত্রের বিষয়ে কিছু কথা বলতে চাই। ওনারা বারবার আপনার নেতৃত্ব তো আক্রমণের শিকার হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কারণ আক্রমণের ভয়ে কি আপনি আপনার আত্মপরিচয় গোপন করে ফেলবেন? এটা কি হয়? আপনারা যদি সত্যিকার অর্থে ওই গার্ডস নিয়ে এই আন্দোলনে আসতেন, তাহলে আপনাদের প্রকাশ্যে আসার দরকার ছিল 3 আগস্ট, যেখানে সকলে প্রকাশ্যে এক দফায় চলে আসছে। আপনারা কিন্তু সেদিনও প্রকাশ্যে আসেন। সাজ্জাদ, আমি কি সাজ্জাদ জানতে চাই, স্যার 5 আগস্টের আগে আপনাদের অবস্থানটা কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? 5 আগস্টের আগে, 5ই আগস্টের আগে যদি আমরা যেখানে বারবার কথা আসে গুপ্ত ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তাহলে 5 আগস্টের আগে, তারও 2-3 মাস আগে, তারও 4 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থানটা কোথায় ছিল তখন? সারা বাংলাদেশে শিবির তার স্বনামে কাজ করেছে। শিবিরের প্রত্যেক বছর কাউন্সিল হয়েছে, নতুন কমিটি হয়েছে, এবং আমরা প্রত্যেক জায়গায় শিবিরকে প্রকাশ্যে দেখেছি, এবং তারা প্রকাশ্যেই কাজ করে গিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই জায়গায় মানে শিবিরকে মানুষ হিসেবে ট্রিট করা হতো, ছাত্র হিসেবে ট্রিট করা হতো, সেখানে আসলে তার মানবিক অধিকার যে জায়গায় লঙ্ঘিত হচ্ছিল, সেই জায়গায় কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় থেকে শিবির স্বনামে যত ধরনের ছাত্র বান্ধব কাজ করা যায় এবং তারা করে যাচ্ছে। দ্যাটস গুড। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু বলবেন প্রশ্নের জবাবে, আবিদুলের প্রশ্নের জবাবে যদি আপনার কিছু বলার থাকে। তাহমিদ। আচ্ছা, এখানে আমার কাছে মনে হচ্ছিল যে কথাগুলো আমার বলার কথা, সেই কথাগুলো আসলে উনি বলতেছেন, উনো রিভার্স হয়ে গেছে আজকে। তো জিনিসটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে আসলে ওনাদের যে মাদার অর্গানাইজেশনটা ছিল, সেই মাদার অর্গানাইজেশনটা না, জিনিসটা হচ্ছে ওনাদের মাদার অর্গানাইজেশন রাষ্ট্র সংস্কারে যত প্রকারের বাধা ছিল প্রত্যেকটা জায়গায় বাধা দিয়েছেন, এবং উনি আজকে ওই ব্লেমটা আমাদের উপর দিয়েছেন যে আমরা নির্বাচন নিয়ে ভাবতেছি। আজকে আলী রিয়াজ স্যার নিজে বলেছেন, আলী রিয়াজের কথা আমি শুনেছি। আলী রিয়াজের কথা আজকে কত তারিখ, আজকের তারিখের জন্য না, আপনি অগাস্টের পর থেকে দেখেন, এরপরে দেখবেন যে আপনাদের অবস্থান কোথায় ছিল, আমাদের অবস্থান কোথায় ছিল। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কারা বাধা দিয়েছে, এটা জাতির কাছে পরিষ্কার। এটা নিয়ে নতুন করে রাষ্ট্র পরিচালনা করে আসছে। দেখেন, হ্যাঁ আমরা জানি আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, না আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা জানি। একটা গণ অভ্যুত্থান বিপ্লবে কেন পরিণত হয় নাই, কেন বিপ্লব হইতে পারে নাই, সেটার জন্য সবচেয়ে বড় যদি কাউকে দায় দেওয়া যায় সেটা বিএনপি। কারণ আমরা শুধুমাত্র এরকম ছোটখাটো পরিবর্তন চাই না, আমরা চাইছিলাম একটা ড্রাস্টিক
চেঞ্জ, যে ড্রাস্টিক চেঞ্জের জন্য যেরকম পলিটিক্যাল সাপোর্টের দরকার ছিল সে পলিটিক্যাল সাপোর্টটা বিএনপি এখন দেয় নাই। এখন এসে আপনি যখন 5ই আগস্টের পরে মির্জা ফখরুল বলতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না, জনগণের উপর ছেড়ে দেন, গণভোটের কথা আসলে গণভোটে তারা নাই। এখন তারা বলতেছেন সালাউদ্দিন আহমেদকে দিয়ে তারা এখন বারবার বলাচ্ছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করাতে চাই। দেখেন তারা প্রথমে হচ্ছে একভাবে জাতিকে মিসলিড করেছে, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ ছিল তখন তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এখন যখন দেখছে যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো পরিবেশটা এখন আর আগের মতো নাই, মানুষ যেই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল সেটা অনেক বেশি বিভাজিত হয়ে গেছে, তখন তারা বলছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হবে। এবং তারা কাকে দিয়ে বলাচ্ছে? সালাউদ্দিন আহমেদকে দিয়ে। আগে মির্জা ফখরুল এখন বলুক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, এখন মির্জা ফখরুল কেন বলে না? নিষিদ্ধ করার প্রক্রিয়াটা একটা জটিল একটা প্রক্রিয়া, সেই জায়গাটা আমরা না আসে আমরা যে আলোচনা ছিলাম আমরা একটু যেতে চাই মেঘমলার মুশা আপনার কাছে, যে ডাকসুর যে নির্বাচনের কথা আমরা একটু ফিরতে চাই। সেটা হচ্ছে গঠনতন্ত্র নিয়ে অনেক অভিযোগ আছে, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, সব সংগঠন থেকেই সংস্কারের প্রস্তাব এসেছে। এই বিষয়ে একটু বলেন যে সংস্কার, সবগুলো সংস্কার করেই কি ডাকসুর নির্বাচন হবে, নাকি ওই যে সেই কিছু সংস্কার করেই নির্বাচন হবে, কোন দিকে আপনারা যাবেন? আচ্ছা, এটা প্রথমে একটু বলা দরকার যে আসলে আমরা আজকে যখন আলোচনা করতে এসেছিলাম আমরা প্রাইমারিলি ডাকসুর এবং বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন নিয়ে আলোচনা করতে এসেছিলাম। এটা ইনক্রেডিবলি ফ্রাস্ট্রেটিং যে এই পর্যায়ে এসে হচ্ছে প্রথম আপনার আলোচনাটা আমরা আসতে পেরেছি, মানে সংস্কারগুলি কি কি হওয়া উচিত এই কথাটা এই কারণে বলা, কারণ আমরা যখন প্রশাসনকেও গোটা জিনিসটা হ্যান্ডেল করতে দেখছি, আমরা দেখছি প্রায়োরিটির লিস্টের সব থেকে শেষে এইটা। কয়েকটা বেসিক জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে সংগঠনগুলি নিজেদের মতো করে অনেক ডিটেইলড পরিকল্পনা দিয়েছে, তার সবকিছু অ্যাফোর্ড করা যাবে এরকম আকাশ কুসুম কল্পনা আমরাও করি না। আমরা যখন এই প্রস্তাবটা দিয়েছি আমরা নিজেরাও জানি এই প্রস্তাবের পুরোটা নিশ্চয়ই গৃহীত হবে না, কিন্তু কয়েকটা মৌলিক জায়গায় কিছু কনসেনসাস দরকার। যেমন প্রথমত আমাদের বিশ্ববিদ্যালয় কাঠামোগুলোতে এমনিতেই উপাচার্য এবং হচ্ছে আপনার প্রক্টর তারা যেভাবে করে গোটা ক্ষমতাটা দখল করে বসে থাকেন, এটা প্রায় একটা স্বৈরতান্ত্রিক কাঠামো হয়ে থাকে। একটা একাডেমিক স্পেস আরো অনেক বেশি ডেমোক্রেটিক হওয়ার কথা। সেখানে আপনি যখন আপনার ভিসিকে, তিনি যদি ফেরেশতাও হন, একজন ভিসিকে আপনি আবার একই সঙ্গে ডাকসুরও প্রধান বানিয়ে রাখেন, ডাকসুর সভাপতি বানিয়ে, পদাধিকার বলে তিনি সভাপতি। এবং শুধু তিনি ডাকসুর সভাপতি তাই নন, আপনি যদি ডাকসুর গঠনতন্ত্র পড়েন তাহলে আপনি দেখবেন ডাকসুর গঠনতন্ত্রে সভাপতির কি পরিমাণ একনায়কতান্ত্রিক ক্ষমতা দেওয়া, ব্যাপক ক্ষমতা, তিনি যখন যা কিছু করতে পারেন। যেমন মানে কয়েকটা জিনিস জনগণের জানা দরকার, যেটা হচ্ছে যে তিনি চাইলে যে কোনো সময় কোনো সদস্য, ডাকসুর কোনো নির্বাচিত সদস্য, তিনি একজন অনির্বাচিত লোক, তিনি ডাকসুর যে কোনো একজন নির্বাচিত সদস্যকে ওই মুহূর্তে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। কোনো একটা এজেন্ডা নিয়ে যদি আলোচনা করতে হয় ডাকসুর, তাহলে সেই এজেন্ডাগুলি নিয়ে কিন্তু হচ্ছে আপনার সভাপতি যদি বলেন, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই এজেন্ডাগুলি নিয়ে আলোচনা করা যায়। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে তিনি ইউনিল্যাটারাল ভাবে এমন অনেকগুলি জিনিস কন্ট্রোল করতে পারেন যেটি আসলে ডাকসুর যে আওতা, সে আওতাকেই খর্বিত করে। এটার সাথে আমি একটু গঠনতন্ত্রের নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস অ্যাড করা দরকার এখানে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ শিক্ষার্থী অনাবাসিক। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে কথা বলি, তখন আলোচনাটা গোটাটাই হল কেন্দ্রিক থাকে এই কারণে, কারণ আপনি বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক স্পেসগুলি, সেই একাডেমিক স্পেসগুলিকে কিন্তু আওতায় আনতে পারেননি। আমরা ছাত্র ইউনিয়নের তরফ থেকে একটা বিশেষ দাবি বারবার করেছিলাম এবং এই দাবিটাকে আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমাদের যেরকম হল সংসদ নির্বাচন হয়, ঠিক একইভাবে ফ্যাকাল্টিগুলিতে নির্বাচন হওয়া প্রয়োজন, যাতে করে যারা কিনা হলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন, অনাবাসিক, তারা যেন ইয়েতে থাকেন। এখন এরকম অনেক কিছু বলা যাবে, কিন্তু কয়েকটা মৌলিক বিষয়, যে যদি আমাদের গঠনতন্ত্রের অন্ততপক্ষে বেসিক ডেমোক্রেসিটুকু নিশ্চিত না হয়, যে মানে যেখানে কিনা ভিসি হচ্ছে সভাপতি থাকবেন না, এবং যিনি সভাপতি তিনিও গণতান্ত্রিক ক্ষমতার মধ্যে দিয়ে থাকবেন, একনায়কতান্ত্রিক ক্ষমতায় থাকবেন। ওই জায়গাটায় আমি জানতে চাই সাজ্জাদ হোসেন খান, আপনারাও আমি দেখেছি যে আপনাদের বক্তব্যে এমন এসেছে যে ভিসি যিনি পদাধিকার বলেই ডাকসুর সভাপতি হন, তার ব্যাপক ক্ষমতা থাকে, সেই জায়গাটায় ক্ষমতার ভারসাম্য আনার জন্য আপনারা প্রস্তাবনা দিয়েছেন, সংস্কার কথা বলেছেন। মানে মেঘমলার বসুর সাথে কি আপনি একমত কিনা? যদি একমত না থাকেন তাহলে কেন একমত না? প্রথমত আমরা সবাই ডাকসু চাই এবং আমরা চাই যে সংস্কার হোক গঠনতন্ত্র। 2019 সালে যে গঠনতন্ত্র ছিল ডাকসুর, এটাতে নানাভাবে প্রবলেমেটিক ছিল। যেমন আমরা যদি 5-এর এর কথা বলি, ওই জায়গায় আমরা দেখতে পেয়েছি 72-এর সংবিধান যেমন মুজিবীয় সংবিধান ছিল, ঠিক তেমনিভাবে ডাকসুর গঠনতন্ত্রকেও এক ধরনের মুজিববাদের আদর্শ প্রচার করার জন্য আলাদা পদ সৃষ্টি করা হয়েছিল। উপাচার্যের অতিরিক্ত ক্ষমতার কথা এসেছে, এ ধরনের নানা অসঙ্গতি ছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে বিস্তারিত প্রস্তাবনা, সেটা অলরেডি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েছে। আমরা যে রোডম্যাপ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে, এই রোডম্যাপে আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর কাছে সেই সংশোধিত গঠনতন্ত্র পাঠানো হয়েছে, কিন্তু সিন্ডিকেটে এখনো পাস হয়নি। ডাকসুর মূল যে কাজ, অপেক্ষায় আছে। সিন্ডিকেটের প্রশ্ন করতে পারি, এটা ছোট, আমি পরে নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আপনি নিয়েন তাহলে আমার কাছে। আমি শেষ করি। হ্যাঁ। আমরা দেখতে পেয়েছি যে রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে সেই জায়গায় ডাকসু নির্বাচনের যে মূল কাজ সে ব্যাপারে কোনো কথাবার্তা বলা হয় নাই। সংস্কারের ব্যাপারে অবশ্যই আমরা কথাবার্তা বলছি, কিন্তু আমরা দেখছি যারা একই সাথে রাষ্ট্রের সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলতেছেন, কিন্তু আবার ছাত্র সংসদের নির্বাচনের ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছি যে সংস্কার চাচ্ছেন না, এরকম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি অবশ্যই গ্রহণযোগ্য সময়ের মধ্যে পরিমিত এবং পর্যাপ্ত যেই সংস্কারটুকু না হলে হবেই না, সেই জায়গাটা আপনারা সেই জায়গায় সমাধান হয়ে নির্বাচন। আচ্ছা, আমরা বিরতি যাব, তার আগে মেঘমলার একটা প্রশ্ন ছিল, সেটা নিয়ে বিরতির পরে আবার সেটি হচ্ছে যে আমি যতগুলি গঠনতন্ত্র সংস্কার প্রস্তাব দেখেছি তাদের মধ্যে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের সংস্কার প্রস্তাবটিতে এই যে সভাপতি পদ, সেই সভাপতি পদে ছাত্রদের নির্বাচনের কথা বলা হচ্ছে না। সেটা কি এই পার্টিকুলার যেই ভিসি তার সাথে সখ্যের কারণে? অবশ্যই না। আমরা অবশ্যই আমাদের প্রস্তাবনা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে যিনি বিসির যে ক্ষমতাগুলো ছিল সেগুলো কমানোর ব্যাপারে পরামর্শ প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আবারও যেতে চাই আবিদুল ইসলাম খান, আপনাকে যদি শুরু করতে চাই, সেটি হচ্ছে যে প্রায় সব ছাত্র সংগঠনের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনাদের ডাকে যদি সাধারণ শিক্ষার্থীরা মিছিল মিটিংয়ে না যায় তাহলে তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়, নাজেহাল হয়, গেস্ট রুমে নাজেহাল হবে, টিভি রুমে নাজেহাল হবে, ক্যান্টিনে নাজেহাল হয়, এরকম ঘটনা ঘটেছে। আমিও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার ফার্স্ট ইয়ারে বন্ধুবান্ধব অনেক সময় দেরি করে আসতো। কেন দেরি করলি কেন? মিছিল ছিল। তুই তো রাজনীতি করিস, তাহলে কিসের মিছিল? তাহলে যেতে হয়। আমি যেহেতু হলে থাকিনি, আমার অভিজ্ঞতা কম। তাহলে আপনারা জোর করে মিছিল মিটিংয়ে কেন নেন? মানে এই জায়গাটা কেন পরিষ্কার হচ্ছে না? শোন, এটা তো এখন আর জোর করে কেউ মিছিল মিটিং নিচ্ছে না। ওই সময়টাতে রাজনীতি না থাকার কারণে আওয়ামী লীগ তার ছাত্রলীগকে, আওয়ামী লীগের ভিতরে কোনো রাজনীতি ছিল না, তার ছাত্র সংগঠনের মধ্যে কোনো রাজনীতি ছিল না। তো অভিযোগ শুধু ছাত্রলীগের না, সবার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে আছে। এখন তো নাই, গত 15.5 বছর তো আমরা ছিলাম না, সেই দায়িত্ব আমি যেটা দেখিনি সেটা আমি নিতে পারবো না। তো এখন কথা হচ্ছে যে ওই রাজনীতি না থাকার কারণে এরা এখন নেতা তো হইতে হইব, একটা নেচারকে ফেস করে নেতৃত্ব গুণ অর্জন করা, আর হচ্ছে যে ওই মুভি দেখে তার সাথে 5 জন থাকবে ঘুরবে, তো ওই নেতা, তো এরা তো ছিল ওই নেতা, আর্টিফিশিয়াল নেতৃত্ব। এই জন্যই তো আজকে চারদিক দিয়ে ঝরে গেছে, একজন ব্যক্তি নেয় ঝান্ডা ধরার মতো, সব পালিয়ে গেছে। তো এখন নতুন বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে এজেন্ডা, আমাদের জায়গা থেকে আমি যেটা ফিল করি, আমি তো 10 বছর হয়ে গেছে ছাত্র রাজনীতি আমরা করে যাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে যেটার জন্য আমরা লড়াই করেছি, কারণ গোটা বাংলাদেশে এই ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে এটা তো অস্বীকার করতে পারবেন না, একমাত্র রাজনৈতিক সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ওইটাকে ফেস করে যেহেতু আমরা এই পর্যন্ত এসেছি, আমাদের টার্গেট হচ্ছে সামনের রাজনীতি হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়। সামনের রাজনীতিটা হবে ছেলেদের পড়াশোনা, সহশিক্ষা, গবেষণা এবং একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের পাশে ছায়া হয়ে থাকবো। সামনের রাজনীতিটা হবে কোয়ালিটির উপর নির্ভর করে, নট কোয়ান্টিটি। আমার আন্ডারে যদি কোয়ালিটি থাকে তাহলে সেই কোয়ালিটির আন্ডারে অবশ্যই কোয়ান্টিটি থাকবে। সামনের রাজনীতিটা এরকমই হবে, আর এই রাজনীতির স্বপ্ন দেখেই জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের জন্য এক জায়গাতে আমরা স্থির ছিলাম। এবার আসি সংস্কারের জায়গায়। দেখেন, ডাকসুর গঠনতন্ত্র নিয়ে অনেকেই কথা বলেছেন। দেখবেন নিয়মিত শিক্ষার্থীর একটা সংজ্ঞা নির্ধারণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, যদিও এটা এখনো পাবলিকলি হয় নাই, যার কারণে এইভাবে আলোচনা হচ্ছে না। তো নিয়মিত শিক্ষার্থীর যে প্রার্থী হবে তার সংজ্ঞাতে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট দিয়ে যে ভর্তি হয়েছে সে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, এমফিল এবং অবলিক দিয়ে বলা হয়েছে কোর্স অফার্ড বাই দ্য ইউনিভার্সিটি। সেই কোর্স অফার্ড বাই দ্য ইউনিভার্সিটি কোনগুলো সেগুলো নির্ধারণ, সেগুলোর কথা বলা হয় নাই। এবং পরক্ষণে বলা হয়েছে ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্ট এডমিশন টেস্ট দিয়ে ভর্তি হওয়া সত্ত্বেও তার নিয়মিত পড়াশোনা শেষ করে অধিকতর জ্ঞান চর্চার স্বার্থে অন্য কোন ডিপার্টমেন্ট যদি সে ভর্তি হয় ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে, তাহলে সেটাকে প্রফেশনাল ধরা হয়। আবার নিচে বলা হয়েছে যে প্রফেশনাল স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এখন কথা হচ্ছে, আপনি 30 বছর পর্যন্ত ফার্স্ট ইয়ারের মধ্য দিয়ে ভর্তি হওয়া স্টুডেন্টটাকে আপনি নির্বাচনের সুযোগ দিচ্ছেন, তাহলে 30 বছর পর্যন্ত কে অংশগ্রহণ করতে পারবে? যে ব্যক্তি ফেল করে ইউনিভার্সিটিতে রয়ে গেছে, আর যে ব্যক্তি টাইমলি পাস করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আরেকটা অধিকতর জ্ঞান চর্চার জন্য আরেকটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, তাকে আপনি নির্বাচন করার সুযোগ দিচ্ছেন না। তার মানে ওই সাদ্দামকে আমরা আদুবাই বলতাম, আপনি তো আদুবাই নীতিকে প্রমোট করছেন এই গঠনতন্ত্রের মধ্য দিয়ে। সুতরাং যে গণতন্ত্র চর্চার আমরা কথা বলতেছি, সেখানে এই সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রকে সংকুচিত করা হয়েছে। এবং ফ্র্যাঙ্কলি যদি বলি, অত্যন্ত উইথ ডিউ রেসপেক্ট, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদেরকে শ্রদ্ধা দিতে হয়, সেটা রেখে যদি আমি বলি, যারা এই কমিশনে ছিলেন, সংস্কার কমিশনে, তারা সম্ভবত যে ছাত্র সংগঠনের কাছ থেকে যে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়েছে, তারা সম্ভবত সেগুলো পড়েও দেখেনি।
ওইভাবেই তারা এটা আচ্ছা। দায় সারাভাবে এটা প্রকাশ করে। মেঘমালার বসে আপনি একটু বলবেন, যেটা বললেন আবিদুল ইসলাম, মানে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র চর্চাকে সংকুচিত করা হলো। মানে জিনিসটাকে কোনো রকম গুরুত্ব না দেওয়ার মধ্য দিয়ে তো তাই করা হচ্ছে। মানে গঠনতন্ত্রের যে সংস্কারের প্রস্তাব, গঠনতন্ত্রের সংস্কার লাগবে, এই আলাপ তো আজকের আলাপ না। এই আলাপ যদি প্রশাসন শুরু থেকে সিরিয়াসলি নিত, তাহলে তো এতদিনে এই জিনিসটার একটা, এটা নিয়ে প্রশাসনের 3-4টা সভা করে ফেলার কথা, শুধুমাত্র ছাত্র সংগঠনগুলির সাথে না। তারা এত একাডেমিক্সের কথা বলে, তারা এত জ্ঞান চর্চা করবে এই সেই, তাহলে এটা নিয়ে তো তাহলে হলগুলাতে, ডিপার্টমেন্টগুলাতে প্রশাসনেরই গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীরা কি ভাবতেছে তার একটা ইয়ে করার কথা। এখন প্রশাসন করছে কি করছে, প্রশাসন হচ্ছে ঈদের আগ মুহূর্তে অনলাইনে একটা জিনিস ছেড়েছে, যে হচ্ছে একটা সার্ভের মতো, যে আপনারা এটাতে কি মনে করেন। সেটা এমন একটা জায়গায় যে সেটা ধরেন আমি একটা ছাত্র সংগঠন করি, আমি এটা জানতে পারছি হচ্ছে জিনিসটা হওয়ার 3 দিন বাদে। মানে মেল চেক করতে গেলে কেউ আমার মেলে তো একটা এসে বসে আছে। আচ্ছা। তো আসলে বিষয়টা হচ্ছে খুব সিম্পলি বলতে গেলে যে মানে ধরেন এখানে অনেকগুলো আলোচনা আসছে, আমি সব আলোচনার মধ্যে ঢুকছি, আমি খুব স্পেসিফিক্যালি একটা জিনিস আচ্ছা, বলি। হ্যাঁ। সেটা হচ্ছে যে নির্বাচন যদি হয়, এখন ধরেন গঠনতন্ত্র পরিবর্তনের কথা শুধু তারাই বলতেছে যারা হচ্ছে নির্বাচনটা পিছাইতে চায়। বিষয়টা এরকম না। আমি যদি আমার ভেন্টেজ পয়েন্ট থেকে বলি, আমার ছাত্র সংগঠনের এখানে একটা ছাত্র নির্বাচন হলে সেটাতে আমার ইনিশিয়াল ফলাফল যাই হোক না কেন, আমার জন্য এটা লাভ ছাড়া ক্ষতি না। কারণ আমি এখানে যদি আমার সার্ভাইভ করতে হয়, আমার ডেমোক্রেটিক স্পেসের বেসিসেই সার্ভাইভ করতে হবে। যে ডেমোক্রেটিক স্পেস আছে দেখে আমি বলতে পারতেছি, না হলে আমি আবার 2023-এর আগে যে প্রত্যেক সপ্তাহে একটা মাইল খাইতে পারি এরকম সম্ভাবনা নিয়ে ঘুরে ফেরা লাগতো, সেই সম্ভাবনার মধ্যে আমার মানে পরবর্তী যারা তাদের ফিরে যাওয়া লাগবে। কিন্তু কথাটা হচ্ছে যে সেটার স্বার্থে আমার মনে হয় আমাদের সংস্কার বিষয়ে কিছু কমন কনসেন্স আছে। কারণ দেশের সংস্কার তো আসলে আমরা করে ফেলতে পারবো না, মানে হয়তো তাহমিদ পারবেন, মানে ওইটা আমার আওতাধীন না, কিন্তু ক্যাম্পাসেরটা তো আমরা সবাই মিলে করতে পারি। তাহলে সেইখানে যদি আমরা এই ডাকসুর গঠনতন্ত্রের সংস্কার প্রশ্নে একটা কনসেনসাস বিল্ড করতে পারি, তাহলে হয়তো সেটা দেশের ক্ষেত্রেও একটা ইন্সপিরেশন বা রোড ম্যাপের মতো কাজ করবে। জি, আসবো আপনার কাছে, যেতে চাই একটু তাহমিদ আপনার কাছে। সেটি হচ্ছে যে যদি এ নিয়ে আপনি কিছু বলতে চান 1 মিনিটে বলবেন, কিন্তু যদি প্রশ্ন আমি করি সেই প্রশ্নটা হচ্ছে আপনারা রেখে দিচ্ছি। সেটা হচ্ছে যে ডাকসু সচল অচল যাই থাকুক না কেন, প্রতি বছরই সেশনে শিক্ষার্থীদের কাছ থেকে 60 টাকা নেওয়া হয় ডাকসু ফি বাবদ, আবার হল সংসদের জন্য 60 টাকা নেওয়া হয়, 120 টাকা। যদি আমরা একটু অঙ্ক করি তাহলে দেখা যায় যে 37,000-এর বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। 2009-19 সালের পরে 6টা শিক্ষাবর্ষ, গত 5 বছরও, তাহলে এই হিসাব করে দেখা যায় যে 2.5 কোটি টাকা ডাকসুর ফান্ডে জমা হওয়ার কথা। আমি ব্যক্তিগতভাবে আমি যখন পড়াশোনা করেছি তখন আমি শুধু ডাকসু বলতে যেটা বুঝেছি, একটা ক্যাফেটেরিয়া, একটা বিল্ডিং, সেখানে 16 টাকা দিয়ে দুপুরবেলা আমি পোলাও আর খাসির মাংস 1 পিস আলু ঝোল দিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করেছি। এই হচ্ছে ডাকসুর কাছ থেকে আমার পাওয়া। আপনারা নির্বাচিত হলে এই যে টাকা পয়সাগুলোর হিসাব কিতাব, এগুলো সাধারণ শিক্ষার্থীরা পাবে কিনা, বা তাদের জন্য আপনারা কি আসলে কাজ করবেন কিনা? কারণ নির্বাচনে জেতার পরে আপনাদের আর খুঁজে পাওয়া যায় না, এমন অভিযোগ আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটু যেটা সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সেখানে একটু ফোকাস ছোট করে, করি। একদম একদম ছোট করে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আবিদ ভাই একটা কথা বলেছিলেন যে হচ্ছে প্রফেশনালসের ক্ষেত্রে এবং হচ্ছে অন্যান্য রেগুলার মাস্টার্সের ক্ষেত্রে। এখানে হয়তো ভাই একটু ভুলভাবে রিড করেছেন। এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেশনালস হিসেবে যেটা দেখানো হয় সেটা হচ্ছে ইভিনিং কোর্স যেগুলো আছে সেগুলোকে, এবং রেগুলার মাস্টার্সে যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারে অন্য ডিপার্টমেন্টে বা নিজের ডিপার্টমেন্টে হায়ার স্টাডিজের ক্ষেত্রে, সেটা তো হচ্ছে কোনো সমস্যা নেই। আর এর পরবর্তীতে মানে ডাকসুর যে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে মূল সমস্যার জায়গাগুলো ছিল, যে ভিসির ক্ষমতা কমানোর ব্যাপারে, এবং আমরা চেয়েছিলাম যে ভিসি সভাপতি হিসেবে না থাকুক, স্টুডেন্টরা এখানে সভাপতি হিসেবে থাকুক, নির্বাচিত হোক। তো এই জায়গাগুলো আসলে সংস্কার হয়নি। এই জায়গা থেকে আমরা আসলে অনেক বেশি হতাশ বলা যায়। বাট আমার কাছে এখানে মূল কনসার্ন যেটা, এবং আমাদের ছাত্র সংসদ হিসেবে যেখানে আসলে যেই নির্বাচন, ডাকসু নির্বাচন, যে ছাত্র রাজনীতির একটা লম্বা অচল অবস্থা ছিল, এবং এই অচল অবস্থার মধ্যে টোটালি কোনো ডেমোক্রেটিক রাইট আমরা চর্চা করতে পারি নাই। আমরা দেখেছি 90-এর পরে দেশে গণতন্ত্র থাকলেও আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের আখড়া বানিয়ে ফেলেছিলাম। তার মূল কারণ হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে সকল শিক্ষার্থীদের কাছ থেকে 60 টাকা করে নেওয়া হয়, এখানে দেখেন আমাদের যে মূল দাবিটি ছিল সেটি ছিল এটা যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যে আমি 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে দিব, এমন যাতে না হয়। এটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যে সংযুক্ত থাকবে। প্রতি বছর এই ইলেকশনগুলো হতে হবে। আমাদের কাছ থেকে যে টাকা নেয় সেই টাকাটা এই কাজেই তো আপনি ইউজ করবেন। তো এখন আমরা যদি নির্বাচিত হই, সেটা তো আসলে অনেক পরের প্রশ্ন যে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে কিনা। ছাত্র সংগঠন হিসেবে আমরা একটা প্রমিস নিয়ে আসছি যে আমরা অন্য ছাত্র সংগঠনগুলো আলাদা থাকবো, এবং এখানে আমাদের জবাবদিহিতা এবং দায়বদ্ধতাটা অন্য যে কোনো সংগঠন থেকে আলাদা। আপনি একটু শেষ করুন যে যেটা বলেছিলেন আবিদুল ইসলাম, যে
যে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পর্ক হবে মানে স্নেহের, ভালোবাসা, সৌহার্দ্যের, ব্যক্তিত্বের, এই যে বড় ভাই সুলভ আচরণ যেটা ছাত্রলীগ বা ছাত্রদল, ছাত্র শিবির সবার মধ্যে কিন্তু এই অভিযোগটা ছিল যে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে, শিক্ষার্থীদের পেছনে পেছনে নিয়ে তারা ঘোরে। এই জায়গা থেকে যে গ্যারান্টি তিনি দিলেন যে তারা এটা করবেন না, আপনারা কি সেই গ্যারান্টি দিবেন? আমি হচ্ছে ম্যাকদার একটি প্রশ্নের উত্তর দিয়ে হচ্ছে আমি একটু বলা শুরু শেষ করুন, করছি। আপনি 1.5 মিনিট। উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রস্তাবনা দিয়েছে উনি বলেছেন, উনি পড়েছেন, আবার অনুরোধ করবো আবার একটু পড়ে দেখার জন্য। ছাত্র শিবির বলেছে যে বিসি যিনি ছাত্র সংসদের সভাপতি হন এটাকে একটা আলংকারিক পদ হিসেবে দেখা হোক এবং যত ধরনের সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এবং আমরা মনে করি যে ছাত্র শিবির তাদের যে কর্মপন্থা, কর্মপদ্ধতি, এর মধ্যে 4 নম্বর দফাই হচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করার। এবং ছাত্র শিবির দুইভাবে ছাত্রদের নিয়ে কাজ করে, এক হচ্ছে ব্যক্তিগত পরিসরে ব্যক্তিগত ছাত্রদের সমস্যা সমাধান করা, দ্বিতীয়ত হচ্ছে সামষ্টিকভাবে তাদের যে সামষ্টিক যে সমস্যাগুলো নিয়ে। এবং আমরা মনে করি যে ছাত্র সংসদের মধ্য দিয়েই নির্বাচিত প্রতিনিধির ধারাই সেই ধরনের সমস্যাগুলো সমাধান করা যাবে এবং ছাত্র শিবির এই ব্যাপারে দায়বদ্ধ, স্বচ্ছতার সাথে নীতির সাথে সে কাজ করে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহমিদ, ধন্যবাদ জানাচ্ছি সাজ্জাদ, তাহমিদ, আবিদুল এবং মেঘ, চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করার জন্য। আলোচনা যদি আরও থাকে আর একদিন আপনাদেরকে ডাকবো। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।